অনন্য সাহেব বলেছেন, তোমরা এটা সবাই জানো যে আমরা যে খাচ্ছি, কেন খাচ্ছি? ফর এনার্জি। তো সেই এনার্জিটা কিভাবে হয় এইটাই আসলে আমরা ডিসকাস করবো, মানে এটাই হলো রেসপিরেশনের বিষয়। যে আমরা যেহেতু গাছ নিয়ে আলোচনা করব, প্লান্ট নিয়ে আমরা পড়বো, সেক্ষেত্রে তোমাদের আলমগীর স্যার ওয়ান যিনি পড়াবেন ফটোসিনথেসিস, যে গাছ যে খাবার তৈরি করে, সে খাবার তৈরি করলে হবে না, খাবারটাকে আমরা ভাঙতেও হবে। যেহেতু আমরা খাবার তৈরি করতে পারি না, আমরা এই জন্য খাবার কনজিউম করি, সেই কনজিউম যে এনার্জি ফুড, সেখান থেকে আসলে এনার্জি হয়। তো সেটা কিভাবে হয় এটাই আসলে রেসপিরেশনের প্রতিপাদ্য বিষয়। রেসপিরেশন ইজ দ্য প্রসেস by which energy in complex molecules is released by oxidation. যে এখানে কমপ্লেক্স মলিকিউলস এর ভিতরে এনার্জি স্টোরড অবস্থায় থাকে এবং সেই কমপ্লেক্স মলিকিউলসটা ব্রেকডাউন হবে, সিম্পল ফর্ম তৈরি করবে, আলটিমেটলি সেখান থেকে এনার্জি রিলিজ হবে। তাহলে এখন একটা কমপ্লেক্স মলিকিউলস এর ভিতরে কিভাবে এনার্জিটা আসে সেটা আমরা একটু পরে এখানে দেখাচ্ছি। The light energy is converted into chemical energy by plants during photosynthesis and stored in the bond of complex molecules such as glucose, esters. এগুলো হয় আর কি। এগুলো কেমনে গ্লুকোজ হয়, কিভাবে স্টার্স হয়, এগুলো আমরা যখন ফটোসিনথেসিস পড়ব তখন আমরা সেখানে দেখব। যে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, এই ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্য শক্তিকে ব্যবহার করে কার্বোহাইড্রেট তৈরি করে গাছ, যেটাকে আমরা ফটোসিনথেসিস বলি। এটা ডিটেইলস তোমাদের আলমগীর স্যার পড়াবেন। সেই যে ফুড ম্যাটেরিয়ালস তৈরি হলো, যেটাকে আমরা বললাম কমপ্লেক্স মলিকিউলস, তাহলে সেখানে বন্ড আকারে কিন্তু এনার্জি গুলো স্টোরড অবস্থায় আছে। যে এনার্জির সোর্সটা কি? লাইট। কারণ আমরা সবাই জানি যে এনার্জি যেটা, এটা তৈরি করা যায় না, শেষ করা যায় না, এটা আসলে একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম হতে পারে। যে লাইট এনার্জি ইজ কনভার্টেড টু কেমিক্যাল এনার্জি ইন দ্য প্লান্ট, এটাই হলো আসলে ফটোসিনথেসিস। এখন এই এনার্জিটাকে রিলিজ করব আমরা গাছের ভিতরে, গাছ রিলিজ করবে, তার প্রয়োজন মাফিক সেটা রিলিজ হবে, এবং সেই প্রসেসটাই হলো রেসপিরেশন। তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ রেসপিরেশন? রেসপিরেশন ইজ অ্যান অক্সিডেশন রিডাকশন প্রসেস। তাহলে এখানে অক্সিডেশন হবে, রিডাকশন হবে। অক্সিডেশন আমরা জানি এডিশন অফ অক্সিজেন, আর যে রিডাকশন যেটাকে বলছি আমরা, এখানে অক্সিডেশন আর কি কার্বন ডাইঅক্সাইডের ব্যাপার আছে, অক্সিডেশন এডিশন অফ অক্সিজেন এবং রিলিজ অফ অক্সিজেন। তাহলে এখানে দুইটাই হয়, অক্সিডেশন এবং রিডাকশন, ইন হুইচ রেসপিরেবল সাবস্টেন্সেস, রেসপিরেশন যেখানে ঘটবে, যার মাধ্যমে যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো ভাঙবে, যেমন এটা হতে পারে কার্বোহাইড্রেট, প্রোটিনস, ফ্যাটস, এগুলো ভাঙবে। আর অক্সিডাইজড কার্বন ডাইঅক্সাইড, এটা অক্সিডাইজড হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো অক্সিডাইজড হবে and absorb oxygen, এবং অক্সিজেন যেটা অ্যাবজর্ব হবে is reduced to water। এখানে হাইড্রোজেন এডিশন হবে, আমরা এডিশন অফ হাইড্রোজেন যেটা আমরা রিডাকশন বলি। এখানে অক্সিজেন is reduced to water with the release of chemical energy। তো এখানে আমরা দেখলাম যে respirable substances, এগুলো oxidized to carbon dioxide and the absorbed oxygen is reduced to water with the release of chemical energy stored in the respirable substances। জাস্ট যদি আমরা জাস্ট এই ইকুয়েশনটা দেখি, এটা তোমরা অনেক আগ থেকে এই ইকুয়েশন সম্পর্কে জানো যে গ্লুকোজ প্লাস অক্সিজেন। তাহলে আমার বডিতে আমি খেলাম, গ্লুকোজ খেলাম, আমি রেসপিরেশনের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি। এখন এই অক্সিজেন নেওয়ার পরে এই যে গ্লুকোজ, সেই গ্লুকোজটা কি হবে? অক্সিডাইজড হবে। অক্সিডাইজড হয়ে কি তৈরি করলো? কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। এবং এই যে অক্সিজেন আমি যেটা নিলাম, এই অক্সিজেনটা রিডিউসড হয়ে ওয়াটার তৈরি করলো, কারণ এর সাথে হাইড্রোজেন অ্যাড হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এনার্জি রিলিজ হচ্ছে। এটি হলো রেসপিরেশন। আমরা কি করি? আমরা খাবার খাচ্ছি, সে খাবারটা ডাইজেস্টেড হচ্ছে, তারপরে সেটা বডি দ্বারা অ্যাবজর্ব হচ্ছে এবং সেটা ব্লাডে চলে যাচ্ছে। ব্লাড কি করে? এই খাদ্য কণাগুলোকে, এই যে গ্লুকোজ বা অ্যাসিড, আমরা যেটা ফ্যাট
ফ্যাটি অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড যেগুলো হয় ডাইজেশনের পরে, সেগুলো ব্লাডে যাওয়ার পরে ব্লাড কি করে সেগুলো সেলের ভিতরে নিয়ে যায়। প্রত্যেকটা লিভিং সেলে সেটা নিয়ে যেতে হবে, এবং সেখানে আবার আমি অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেনটা ব্লাডের সাথে মিশতেছে, ব্লাড আবার সেই অক্সিজেন সেই সেলের ভিতরে নিয়ে যাচ্ছে, তখন সেই সেলের ভিতরেই কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। এই যে গ্লুকোজ অক্সিডাইজড হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার ব্লাডের মাধ্যমেই কিন্তু আবার আমাদের ফুসফুসে চলে আসে, এবং ফুসফুস থেকে পরে আবার বের হয়ে যায়। এভাবেই কিন্তু আসলে আমরা শক্তির যে ধাপটা হচ্ছে আর কি, সেটা আমরা একটু কিছুটা আজকে আলাপ করব। হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ রেসপিরেশন ইন প্লান্ট? আমরা তো সবাই জানি যে শ্বসন, উইদাউট রেসপিরেশন আসলে আমরা বাঁচতে পারবো না। যদি রেসপিরেশন বন্ধ হয়ে যায় শেষ, আমরা জাস্ট বলি শেষ নিঃশ্বাস ত্যাগ করা মানে হলো মরে যাওয়া, তাই না? মানে রেসপিরেশন শেষ, তার লাইফ শেষ। তাহলে সেই সিগনিফিকেন্স গাছের জন্য কি, এই রেসপিরেশনের সিগনিফিকেন্সটা গাছের জন্য কি, আমরা সেটা একটু আলাপ করবো। এখানে আমরা তিনটা পয়েন্ট এখানে নিয়ে আসছি। একটা হলো এনার্জি প্রোডাকশন। এনার্জি প্রোডাকশন তো আমরা বুঝতেই পারতেছি যে আমি যদি সকালে আজকে নাস্তা করে না এসে থাকি, তখন দেখা যাবে যে আমার শরীরটা মানে কিরকম, মানে এনার্জি কম পাবো আমি। বা যদি আমি সারাদিনে না খাই, সন্ধ্যার সময় দেখা যাবে আমি হাঁটতেই পারতেছি না, বুঝতেই পারবো আমি যে আসলে আমার এনার্জি ডেফিসিয়েন্সি হচ্ছে, আমি এনার্জি স্বল্পতায় ভুগতেছি। কেন সেটা? কারণ তাহলে এনার্জি আসবে তো খাবার থেকে, আমি খাই নাই সেই জন্য। আসলে খাবার থেকে এনার্জি যে আসতেছে, এই যে প্রোডাকশনটা হচ্ছে, এটাই হলো রেসপিরেশনের কারণে হচ্ছে। এখন যদি আমি খাবার যদি আমি না খাই, আলটিমেটলি রেসপিরেবল যে সাবস্টেন্সেস যেটা আর কি, সেটা তো বডিতে কম পাবে, বা আমার বডিতে যে সমস্ত যদি স্টোর খাবার থাকে, যেমন যারা একটু মোটা, যাদের বডিতে খাবার আছে আর কি, ফ্যাট আছে, তারা কয়েকদিন বাঁচতে পারবে, বা তারা কিন্তু দুর্বল কম হবে। এনিওয়ে এনার্জি প্রোডাকশন যেটা, এটা হলো ইম্পর্টেন্ট। মানে এটা তো আমরা আগে ডেফিনেশনই বলেছি যে এখানে আমাদের শক্তি, আমাদের অবশ্যই শক্তি লাগবে, শক্তি ছাড়া কিছুই হবে না বডিতে। যেমন একটা গাড়ি, যত দামি গাড়ি কিনি না কেন, সেখানে যদি শক্তি না দেওয়া হয়, যে কোনো ফর্মই হোক, সেটা ফুয়েল দেই আমরা, যে কোনো ফর্মই হোক, সেটা ব্যাটারি দেই অথবা সেখানে আমরা গ্যাসোলিন দেই, যেভাবেই দেই না কেন, সেখান থেকে এনার্জি তৈরি করে, সেই এনার্জি দিয়েই কিন্তু এটা চলবে। আমার বডির ভিতরে অনেক ধরনের ফাংশন চলতেছে আর কি, বায়োলজিক্যাল অনেক ফাংশন হচ্ছে আর কি। যেমন যদি একটা আমরা বলি, যেমন সেল ডিভিশন হচ্ছে, যদি সেল ডিভিশন হয়, সেল ডিভিশন হওয়ার জন্য আমাকে অনেক কিছু তৈরি করতে হবে, বডিকে তৈরি করতে হবে। যেমন তাকে প্রোটিন তৈরি করতে হবে, লিপিড তৈরি করতে হবে, তারপরে নিউক্লিক অ্যাসিড তৈরি করতে হবে, আরো অনেক কিছু তৈরি করতে হবে বডির ভিতরে। তো সেই তৈরি এমনি এমনি হবে না, অবশ্যই সেখানে এনার্জি লাগবে। তো সেই এনার্জি আসলে আসবে এই যে ফটোসিনথেসিস থেকে। এখন একটা গাছ যে বড় হচ্ছে, তার গ্রোথ হচ্ছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে, সেই গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য অবশ্যই এনার্জি দরকার, এবং সেই এনার্জি আসবে এই রেসপিরেশনের মাধ্যমে। এখন রেসপিরেশনের মাধ্যমে আসতে গেলে তাকে রেসপিরেবল সাবস্টেন্সেস লাগবে। সেই রেসপিরেবল সাবস্টেন্স যেমন কার্বোহাইড্রেট বা প্রোটিন বা ফ্যাট, সেই কার্বোহাইড্রেট তৈরি হবে ফটোসিনথেসিসের মাধ্যমে গাছের ক্ষেত্রে। আর আমরা কি করি, যেটা আমরা তৈরি করতে পারি না, আমরা খাবার হিসেবে সেটা কনজিউম করি। নেক্সট হলো প্রোডাকশন অফ প্রিকারসার অফ ম্যাক্রোমলিকুলস। এখন প্রিকারসার তো আমরা সবাই বুঝি যে কোন একটা মলিকুলের যে আগের যে অবস্থা, যেমন যদি আমরা বলি প্রোটিন, তাহলে প্রোটিনের যদি প্রিকারসার আমরা বলি, মানে প্রোটিন তৈরি করার জন্য কি কি লাগে, কারণ একটা হলো প্রোটিন তৈরি করা, প্রোটিন তৈরির আগে লাগবে অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে একটা প্রোটিন তৈরি হয়। সেই অ্যামাইনো অ্যাসিড আবার কি দিয়ে তৈরি হলো, সেগুলো হলো প্রিকারসার। মানে তার যে আগের, যেমন আমরা জানি অনেক ভিটামিন যে এ যেটা ক্যারোটিন হলো তার প্রিকারসার, ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয়, এরকম আর কি। এখন এই যে বিভিন্ন ম্যাক্রোমলিকুল বলতে আমরা বড় বড় মলিকুল যেগুলো বুঝছি, যে এখন যেমন নিউক্লিক অ্যাসিড হতে পারে, তারপরে প্রোটিন, তারপরে লিপিড, বিভিন্ন ধরনের ভিটামিন, আমার বডিতে ভিটামিন, তারপরে বিভিন্ন ধরনের হরমোনস, এরকম অনেক কিছু, বিভিন্ন এনজাইমস আমার বডিতে তো অবশ্যই অহরহ দরকার। যে কোনো কাজ করার, যে কোনো বায়োলজিক্যাল রিঅ্যাকশনের জন্য অনেক ধরনের এরকম ম্যাক্রোমলিকুলস দরকার। সেই ম্যাক্রোমলিকুলস তৈরি করার জন্য শক্তি তো অবশ্যই লাগবে, সেটা জোড়া লাগানোর জন্য, কিন্তু আমাকে তো কিছু প্রিকারসার লাগবে, মানে যেটাতে তৈরি হবে। সেই প্রিকারসার প্রোডাকশন যেটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো রেসপিরেশন। যেমন যদি প্লান্টের কথা আমরা বলি, যেন আমরা জানি প্লান্ট ফটোসিনথেসিসের মাধ্যমে একমাত্র কার্বোহাইড্রেট তৈরি করে। কিন্তু আমরা একটা গাছ, যদি লেবু গাছের কথা চিন্তা করি, আমরা লেবু হারভেস্ট করতেছি, লেবুর ভিতরে কি পাচ্ছি, আমরা ভিটামিন সি পাচ্ছি, আর অনেক কিছুই তো আছে, ভিটামিন সি পাচ্ছি, কিন্তু ভিটামিন সি তো আর ফটোসিনথেসিসের মাধ্যমে তৈরি হয়নি।
তাহলে ভিটামিন সি তৈরি করার জন্য তাকে অবশ্যই কিছু প্রিকারসার লাগছে, মানে যেটা দিয়ে সে তৈরি করছে, তো সেই প্রিকারসার আসলো কোত্থেকে? ওটা কিন্তু কার্বোহাইড্রেট থেকে আসছে, কার্বোহাইড্রেট থেকে ভাঙা হয়েছে, সে ভাঙার পরে ওখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বাই প্রোডাক্ট তৈরি, মানে জাস্ট আমরা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট সেটাকে বলি, বিভিন্ন ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হচ্ছিল। সেই ইন্টারমিডিয়েট প্রোডাক্ট থেকে কিন্তু এনার্জিকে ইউজ করে এর সাথে আরো কিছু মানে জাস্ট খনিজ উপাদান বা আরো অন্যান্য উপাদান মিলিত হয়ে কিন্তু এই প্রোডাক্টটা সে তৈরি করে। তা সেখানে এনার্জি লাগবে, সেখানে প্রিকারসার বা যে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট লাগবে, তা সেটা ভাঙ্গার, এখন যদি ফটোসিনথেসিসের মাধ্যমে যে তৈরি খাবার কার্বোহাইড্রেট যদি রেসপিরেশনের মাধ্যমে না ভাঙ্গে, তাহলে কিন্তু গাছ তো বাঁচবে না, সেটা তো আমরা ধরে নিলাম যে গাছ বাঁচলো আর কি, জাস্ট ধরার জন্য আর কি, যে এখানে শুধু আমরা একটা গাছে কিন্তু শুধু কার্বোহাইড্রেট পেতাম, আর কিছুই পেতাম না, কিন্তু আমরা গাছের ভিতরে সবই পাই, প্রোটিন পাই, লিপিড পাই, আমরা নিউক্লিক অ্যাসিড পাই, ভিটামিন পাচ্ছি, তাই না, বিভিন্ন ধরনের আমরা প্রোডাক্ট পাচ্ছি, এই যে ডিউ টু দা রেসপিরেশন। এগুলো আমরা আরো সামনের দিকে যখন দেখবো তখন আরো ক্লিয়ার হবে আমাদের কাছে। এবং গ্যাসিয়াস ব্যালেন্স যেটা আর কি, এটা আমরা সবাই বুঝতে পারছি যে ফটোসিনথেসিসের মাধ্যমে গাছ কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, আর এখানে যেটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাহলে এই যে একটা এনভায়রনমেন্টের ভিতরে একটা যে গ্যাসিয়াস ব্যালেন্সের যে হচ্ছে আর কি, এটা ওটা আমরা সিগনিফিকেন্স হিসেবে বলতে পারি যে রেসপিরেশনের সিগনিফিকেন্স। নেক্সট আমরা এখন দেখবো যে মেকানিজম অফ রেসপিরেশন, মানে আসলে রেসপিরেশনের মধ্যে যে এনার্জি বলছি আমরা, এনার্জি তৈরি হয় বা ভাঙ্গে, খাদ্য বস্তু ভাঙ্গে, কিভাবে ভাঙ্গে বা তার মেকানিজম কি, এগুলো তোমরা পড়ে আসছো, বায়োকেমিস্ট্রি পড়ছো, তারপর আগেও হয়তো বা কিছুটা জানো আর কি, তো আমরা একটু জাস্ট ওভারভিউ করবো আর কি। এখানে আমরা সবাই জানি যে রেসপিরেশন, দেয়ার আর টু টাইপস অফ রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশন এন্ড অ্যানারোবিক রেসপিরেশন। সবাই আমরা জানি যে হোয়াট ইজ অ্যারোবিক রেসপিরেশন, বাংলা যেটাকে বলে অবাত, আর সরি সবাত শ্বসন আর অবাত শ্বসন, যেখানে অক্সিজেনের অ্যাবসেন্সেও কিন্তু রেসপিরেশন হয়। কিছু কিছু অর্গানিজমস আছে বা এমনকি আমাদের বডিতেও এরকম অক্সিজেনের অ্যাবসেন্সেও রেসপিরেশন হয়ে যায়, সেটা আমরা একটু পরেই দেখবো, আজকের ক্লাসে আমরা দেখবো, তোমাদেরও কিছুটা হলেও আইডিয়া আছে। যেখানে আমরা যে অ্যারোবিক রেসপিরেশন অবশ্যই প্রেজেন্স অফ অক্সিজেন, এখানে অক্সিজেন অবশ্যই লাগবে। আমি এখন বসে আছি, আমার রেসপিরেশন চলছে, সবার রেসপিরেশন হচ্ছে, এটা অ্যারোবিক রেসপিরেশন, অক্সিজেন আমরা নিচ্ছি। এই অক্সিজেন আমাদের বডিতে যে খাবার, আমরা যে খাবারটা খেয়েছি, সেই খাবারটা আমার সেলের ভিতরে যে অংশটা আছে এখন, সেগুলো আসলে অক্সিডাইজ হচ্ছে, সেখানে এনার্জি তৈরি হচ্ছে, আমি সেই এনার্জি খরচ করতেছি, আমি কথা শুনতেছি, কথা বলতেছি, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে 1 molecules of glucose produces 30 molecules of ATP, আমরা সবাই জানি, এটা থ্রু অ্যারোবিক রেসপিরেশন। যদি অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে 1 molecules গ্লুকোজ ভাঙা হয়, তাহলে 38টা এটিপি পাওয়া যায়, এটা আমরা সেই অনেক আগ থেকেই সেটা জানি। আর হলো অ্যানারোবিক রেসপিরেশন, এটা হলো ইট অকার্স উইদাউট দ্য অক্সিজেন, এখানে অক্সিজেন দরকার নাই, অক্সিজেন ছাড়াই এই অংশটুকু ঘটবে আর কি। এবং এটা লেস এফিসিয়েন্ট, কেন এটা হলো অনেক কম, এফিসিয়েন্সি অনেক কম, মাত্র এখানে 2 অণু এটিপি তৈরি হচ্ছে, মাত্র 2টা এটিপি তৈরি হচ্ছে এখানে। আমরা সেইটাই একটু দেখবো যে এখানে 38টা হয়, এখানে 2টা হয়, আমরা খুবই সংক্ষেপেই দেখবো। আমাদের জাস্ট এখানে খুব বেশি ইকুয়েশন জানার দরকার নেই, আমরা শুধু দেখবো যে কোথায় কোথায় তৈরি হয় এবং কোথায় কোথায় লস হয়। ওকে মারুফ, স্যার অনেকগুলো বইতে দেয়া স্যার 36 এটিপি প্রোডাক্ট না 38? 38টা আমরা পরে আসি, আমরা দেখবো, আমরা তো এটা পরবর্তীতে আমরা হিসাব দেবো, ঠিক আছে। ওকে, আমাদের ক্লাসে আমরা হিসাব দেবো, ঠিক আছে। কোথায় কোন ধাপে কয়টা হয় এগুলো আমরা পরে আমরা ডিটেইলস আমরা দেখবো আর কি। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা দেখি যে প্রসেস গুলো কি হয় আসলে, এখানে আমাদের যে এনার্জি প্রোডাকশনের যে প্রসেসটা হচ্ছে, যদি আমরা গ্লুকোজের দিয়ে চিন্তা করি আর কি, গ্লুকোজ থেকে একেবারে সেটা কমপ্লিট অক্সিডেশন মাধ্যমে আমরা বলছিলাম যে 38 মলিকুলস এটিপি তৈরি হয় ইন প্রেজেন্স অফ অক্সিজেন। সেখানে আমাদের যে প্রসেসগুলো আমরা দেখবো, সেটা তোমাদের এই প্রসেসগুলো সম্পর্কে আইডিয়া আছে, যে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো বায়োকেমিস্ট্রি ডিটেলস পড়ানো হলে আমরা জাস্ট এখানে ওভারভিউ করবো যে কোথায় কয়টা হয়, যেটা আমাদের রেসপিরেশনের সাথে এটা সরাসরি সংযুক্ত, রেসপিরেশনের মাধ্যমে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। গ্লাইকোলাইসিস ব্রেকডাউন অফ গ্লুকোজ ইনটু 2 molecules অফ পাইরুভেট, এখানে জাস্ট এক মলিকুলস গ্লুকোজ ভেঙে 2টা পাইরুভেট তৈরি হবে, 2 molecules পাইরুভেট তৈরি হওয়ার যে প্রসেসটা, এটা হলো গ্লাইকোলাইসিস। এরপরে এই যে পাইরুভেটটা যেটা এখানে জাস্ট ডিগ্রেডস করবে বা এখানে ভাঙবে, পাইরুভেটটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এবং হাইড্রোজেন আয়ন তৈরি করবে, ইলেকট্রন তৈরি করবে। মানে কার্বন ডাইঅক্সাইড, আমরা বলছিলাম যে গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, সেই কার্বন ডাইঅক্সাইড যে
পাইরুভেট থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার যে ধাপগুলো সেটা আমরা দেখবো ক্রেবস সাইকেলের ভিতরে। এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আমরা দেখবো, যে সেখানে আমরা দেখি যে এনএডিপি এইচ, তারপরে এফএডিএইচ2 এরকম কিছু আমরা পাবো আর কি। তোমরা সবাই এনএডিএইচ তো সবাই জানো যে এনএডিএইচ সেইটা ভেঙে যে এটিপি তৈরি হওয়া আর কি, মানে সেটার প্রসেস যে হবে সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে আমরা দেখবো যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এবং সেখানে এই যে আমরা একটু আগে বলছিলাম হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি হয় ক্রেবস সাইকেলে আসলে ইন দ্য ফর্ম অফ এনএডিএইচ এবং এফএডিএইচ2। এটা আমরা দেখবো একটু পরেই, তো আগামী ক্লাসে আমরা ডিটেলস দেখবো। এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই চেইনে গিয়ে কিন্তু আসলে এখানে ফাইনালি এটিপিটা তৈরি হয়, যে আমরা জানি যে এক মলিকুলস NADPH ইকুয়াল টু 3 molecules of ATP। এটা কিভাবে হয় সেটা আমরা এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে একটু দেখবো আর কি। নেক্সট হলো আমরা যদি এখন দেখি যে গ্লাইকোলাইসিস যদি আমরা শুরু করি, যে অল এনার্জি রিলিজিং পাথওয়েজ স্টার্ট উইথ গ্লাইকোলাইসিস। তো এটা অ্যারোবিক হোক এনারোবিক হোক যেটাই হোক সেটা কিন্তু শুরু হবে গ্লাইকোলাইসিস দিয়ে। ফার্স্ট 1 molecules of গ্লুকোজ এটা ব্রেকডাউন হবে টু molecules of পাইরুভেট, এবং সেটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস। এরপরে পাইরুভেট কি হবে, তার ফেটটা কি হবে, ইটস ডিপেন্ডস অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ অক্সিজেন। তাহলে তার যে ফেট, অক্সিজেন থাকলে একরকম হবে, অক্সিজেন না থাকলে একরকম হবে। তাহলে পাইরুভেট পর্যন্ত কিন্তু এটা সব ক্ষেত্রেই হবে, এখানে অক্সিজেনের কোনো দরকার নেই, ঠিক আছে। তো যে কারণে এটা আমরা যদি অক্সিজেন থাকুক আর না থাকুক, এই যে পাইরুভেট মানে পাইরুভেট তৈরি হবে, সেটা আমরা দেখছি কোথায় ঘটে, অকার্স ইন দ্য সাইটোপ্লাজম উইদাউট দ্য ইউজ অফ অক্সিজেন। মানে এখানে অক্সিজেনের দরকার নেই, কোনো অক্সিজেনের এখানে কোনো প্রয়োজন নাই। অক্সিজেন থাকলেও ঘটবে, না থাকলেও ঘটবে। ইটস অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট, এরা জাস্ট নট ডিপেন্ডেন্ট, ওকে। এবং এটা স্প্লিট হয় দুইটা পাইরুভেট তৈরি করবে। আমরা যদি এখানে দেখি যে গ্লাইকোলাইসিস কোথায় হবে, অবশ্যই সাইটোপ্লাজম হবে। এখন সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া তো অবশ্যই আছে, সেল তো পরে আসছেই। যে সাইটোপ্লাজম মানে জাস্ট নিউক্লিওপ্লাজম, তারপরে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, এগুলো তো তোমরা সবাই এগুলো পড়ে আসছো, সেলের যে স্ট্রাকচার গুলো। তো সাইটোপ্লাজম এই ঘটনা ঘটবে, সাইটোপ্লাজম এটা মাইটোকন্ড্রিয়ার বাইরে, কিন্তু এটা কমপ্লিটেড ইন মাইটোকন্ড্রিয়া। এরপরে যে আমরা যদি রেসপিরেশন অ্যারোবিক বলি, তাহলে সাইটোপ্লাজমে ঘটবে গ্লাইকোলাইসিস। এরপরে তাকে অ্যারোবিক রেসপিরেশন হওয়ার জন্য তাকে মাইটোকন্ড্রিয়া ঢুকতে হবে, কারণ মাইটোকন্ড্রিয়া ঢুকতে না পারলে সে অক্সিজেন পাবে না, অক্সিজেন কি ব্যবহার করতে পারবে না। যেখানে অ্যারোবিক রেসপিরেশন কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে হবে আর কি, মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম। কিন্তু অ্যানারোবিক রেসপিরেশন যেটা, শুধুমাত্র সাইটোপ্লাজমই থেকে যাবে, কারণ সে অক্সিজেনের সে মাইটোকন্ড্রিয়া ঢোকার তো পাবে না, রুট পাবে না, কারণ অক্সিজেন নাই। ইন প্রেজেন্স অফ ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন এই ঘটনা ঘটে, যে কারণে গ্লাইকোলাইসিস তো অবশ্যই সাইটোপ্লাজমে ঘটবে। এবং তার পরবর্তী ধাপটাও কিন্তু পাইরুভেটের যে পরবর্তী ধাপ যেটা ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, সেটাও কিন্তু সাইটোপ্লাজমে ঘটবে। আমরা এই দুইটা জিনিসই আজকে একটু জাস্ট দেখবো। ফাইনালি গ্লাইকোলাইসিস, এটাও আমরা একটু আগেই বলছি, অকার্স ইন দ্য সাইটোসল আউটসাইড দ্য মাইটোকন্ড্রিয়া। এটা মাইটোকন্ড্রিয়ার বাইরে ঘটবে, সাইটোসলে ঘটবে। এবং এখানে সুগারটা স্প্লিটিং হয়ে পাইরুভেট এবং দুইটা পাইরুভেট তৈরি করবে। এখানে অক্সিজেন ইজ দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর। এখানে আসলে ফাইনাল এটা যখন মাইটোকন্ড্রিয়াতে ঢুকবে তখন অক্সিজেন হলো ফাইনাল অ্যাকসেপ্টর, মানে এটা আমি সেভাবে বললাম। এবং এখানে দুইটা ফেজ থাকবে, একটা 10টা ধাপ থাকবে আর কি। এখন সেই দুইটা ধাপ ফেজকে আমরা বলছি একটা এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ, মানে এখানে এনার্জিটাকে ব্যবহার করতে হবে ফার্স্ট, মানে ইউজ করতে হবে, মানে এটিপি এখানে আগে খরচ করতে হবে। এই জন্য এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ বলা হচ্ছে এখানে 10টা ধাপের ভিতরে। এই এনার্জি ইনভেস্টমেন্ট যে ফেজ, এটাকে আমরা প্রিপারেটরি ফেজ বলে থাকি, যে এখানে আসলে সে ফার্স্ট প্রিপারেশন নিচ্ছে এনার্জি তৈরি করার জন্য, এই জন্য আগে খরচ করতে হবে তাকে। এবং এখানে পেজ উইথ এটিপি, এখানে অবশ্যই এটিপি খরচ করতে হবে তাকে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজে। এর নেক্সট হলো এনার্জি ইল্ডিং ফেজ, যেটা এখানে এনার্জি তৈরি হবে, মানে এটিপি তৈরি হবে। এখানে আমরা বলছি যে এনার্জি পে অফ ফেজ, মানে সেকেন্ড যে 5টা ধাপ, 10টা ধাপের ভিতরে প্রথম 5টা হলো এনার্জি খরচ করতে হবে, পরের ধাপটা হলো এনার্জি তৈরি হবে, যেটাকে আমরা বলছি এনার্জি ইল্ডিং ফেজ। এবং এখানে আমরা দেখবো যে নেট গেইন অফ এটিপি এবং এনএডিএইচ। আমি একটু আগে বলছিলাম যে এনএডিএইচ, অনেক সময় NADPH2 আমরা বলি, বিশেষ করে ফটোসিনথেসিস যখন তোমাদের ছাত্র পড়াবেন তখন NADPH2 বলবে। NADH যেটা আর কি, এখানে যে বলা হাইড্রোজেন যে প্রসেস হবে, এটা কিন্তু NADH থেকে এটিপি হবে, এটা কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে হবে।
এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ আমরা আগেই তোমাদের বলে রাখি, আমরা তো এরকম যে গ্লুকোজের স্ট্রাকচার এগুলো আমরা কখনোই আমরা পরীক্ষার জন্য চাইবো না, বা তোমাদের দেখতে হবে না যেখানে গ্লুকোজে কি আছে আছে, আমরা জাস্ট বলার জন্য যে গ্লুকোজ থেকে যে হচ্ছে এটা বোঝানোর জন্য আর কি, যেখানে জাস্ট আমরা দেখবো যে এখানে কোথায় এটিপি লাগে কোথায় লাগে না, মানে আমাদের জাস্ট এখান থেকে পড়তে হবে এটুকুই যে গ্লুকোজ থেকে আমরা গ্লুকোজ 6% হচ্ছে, এখানে এটিপি একটা খরচ করতে হচ্ছে এটুকুই। কিন্তু এখানে যে স্ট্রাকচার গুলো এগুলো বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি যারা পড়াচ্ছে তারা দেখবে আর কি, এটা আমাদের দরকার নেই। ঠিক আছে, তাই এখন আমরা দেখলাম যে গ্লুকোজ দিয়ে শুরু হলো, গ্লুকোজ থেকে হেক্সোকাইনেস এনজাইমের উপস্থিতিতে এটা কি তৈরি করলো, ফসফো জাস্ট গ্লুকোজ 6 ফসফেট তৈরি করলো, মানে একটা ফসফেট এখানে এডিশন হলো আর কি। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, যখনই একটা ফসফেট এডিশন হলো তাহলে অবশ্যই আমাকে একটা ফসফেট আনতে হবে। কোথেকে আনবো? এই এটিপি থেকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট, দুইটা ফসফেট, একটা ফসফেট তাহলে এখানে নাই। ঠিক আছে, তা সেটা এখানে ঢুকে পড়লো আর কি। তাহলে এখানে গ্লুকোজ 6 ফসফেট হওয়ার জন্য অবশ্যই একটা এনার্জি লাগবে, এটিপি লাগবে, এটুকুই আমার জানতে হবে যে গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট এখানে অবশ্যই ইউজিং 1 molecules of ATP। নেক্সট হলো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হচ্ছে, জাস্ট এটা ইন্টারচেঞ্জ হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, এখানে কোনো এনার্জি লাগতেছে না, শুধু একটা এনজাইম এখানে লাগতেছে। এরপর যখন গ্লুকোজ 6 ফসফেট থেকে আমরা দেখলাম এখানে কি হয়, এই যে এখানে গ্লুকোজ 1,6 বিসফসফেট, তাহলে এখানে কয়টা, 1 এবং 6 বিসফসফেট, ফসফেট দুইটা, যেহেতু দুইটা ফসফেট তাহলে অবশ্যই এখানে ফসফেট একটা আরো একটা অ্যাড করতে হবে, কারণ একটা ফসফেট আগে ছিল, এখন আরো একটা যদি অ্যাড করতে হয় তাহলে আমাকে আবার তো এই এটিপি ভাঙতে হবে, এটিপি ভেঙে এডিপি তৈরি হচ্ছে, মানে এখানে আরেকটা এনার্জি কিন্তু খরচ হচ্ছে আর কি, যে কারণে আমরা এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট পর্যন্ত আসতে এখন এই দুইটা কিন্তু অলরেডি খরচ হয়ে গেছে আর কি। ধাপ কয়টা গেল, 1 2 3 4 হয়ে গেল। আর নেক্সট লাস্ট যেটা, যে এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা ভেঙে যাচ্ছে এখানে, জাস্ট এটা তো অবশ্যই 6 কার্বন কম্পাউন্ড, এখন 2টা কার্বন হয়ে যাচ্ছে, 6 কার্বন হয়ে যাচ্ছে, মানে 2টা মলিকিউল, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট বা গ্লিসারিলডিহাইড 3 ফসফেট আর কি, গ্লিসারিলডিহাইড 3 ফসফেট একটা তৈরি হচ্ছে। এই যে ধাপগুলো আর কি, তা আমরা দেখলাম যে এখন এনার্জি ইনভেস্টমেন্ট ফেজে গিয়ে গ্লুকোজ থেকে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট তৈরি হলো। তাহলে কয়টা তৈরি হলো গ্লিসারিলডিহাইড 3 ফসফেট? 2 মলিকিউলস হবে, কারণ এখানে একটা তো গ্লুকোজ 6 কার্বন, এখন কি আমি দেখলাম যে 3 কার্বন হয়ে গেল, 3টা কার্বন দেখানোর জন্য আমি মেইনলি এখানে এই স্ট্রাকচার গুলো নিয়ে আসছি যে কার্বন কয়টা, 1 2 3টা। তোমরা খালি খালি বুঝার চেষ্টা করো না যে এগুলো আবার স্ট্রাকচার শেখা আর কি, এটা কিন্তু আমাদের শেখার বিষয় না, আমাদের অ্যাটলিস্ট আমাদের ফিজিওলজির জন্য, আমাদের জাস্ট জানলাম আমি এখানে যে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজে এই এনার্জি গুলো এইভাবেই ইনভেস্ট করা হয়েছে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট তৈরি করার জন্য। নেক্সট হলো এনার্জি ইল্ডিং ফেজ, যেটা আর কি গ্লিসারিলডিহাইড 3 ফসফেট, এই গ্লিসারিলডিহাইড 3 ফসফেট থেকে শুরু হবে শক্তি তৈরি হওয়া শুরু হবে। ওকে, ঠিক আছে। এই যে হ্যাঁ, জাস্ট আমরা তো তোমাকে আগে বল, তোমাকে লিখতে হবে এখানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হলো, এখানে একটা এটিপি খরচ করলাম, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এখানে তো এনার্জি লাগার কথা না, কারণ গ্লুকোজ 6 কার্বন, ফ্রুক্টোজ 6 কার্বন, এখানে 6 ফসফেট, এখানে 6 ফসফেট, তাহলে 6 ফসফেট যদি হয়, ফসফেট তো একটাই এখানে আছে, যেখানে 6 মানে 6টা ফসফেট না, কিন্তু 6 নাম্বার কার্বন পজিশনে গিয়ে ফসফেট অ্যাড হয়েছে, সেই জন্য বলছে 6 ফসফেট। এখন ফসফেট যেহেতু এখানে অ্যাড হয় নাই, যে কারণে আবার এখানে তো এনার্জি লাগছে না, এই পরেরটা ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গিয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হচ্ছে আর কি, মানে বাইফসফেট যেটা আর কি, দুইটা ফসফেট এখানে 1 নাম্বার পজিশনেও ফসফেট অ্যাড হয়েছে, এটা দেখো এখানে 1 নাম্বারও এখানে অ্যাড হয়েছে, এবং 6 নাম্বার কার্বনে গিয়ে অ্যাড হয়েছে, যে কারণে এটাকে আমরা বলছি 1,6 বিসফসফেট। আমরা শুধু এইটুকু তোমাদের জন্য জাস্ট এরর দিলে, বা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এখান থেকে 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এবং এইখান থেকে দুইটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এবং গ্লিসারিলডিহাইড 3 ফসফেট, এবং দুইটা ফাইনালি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, কিন্তু আসলে আবার পরবর্তীতে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 1 molecules of গ্লুকোজ থেকে আমরা এই ধাপে 2 molecules of গ্লিসারিলডিহাইড 3 ফসফেট আমরা পেলাম। ওকে, এরপর এখন গ্লিসারিলডিহাইড 3 ফসফেট, এইখান থেকে দেখা যাচ্ছে যে 1,3 বিসফসফোগ্লিসারাইড তৈরি হলো, সেখানে আমরা দেখলাম যে এখানে
NADH থেকে NADH তৈরি হলো, এটা কিন্তু NADH যেটা রিডিউসড, NAD যে এটা হলো অক্সিডাইজড ফর্ম, এটা রিডিউসড ফর্ম NADH, এটা কিন্তু পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে কিন্তু এটিপি, একটা NADH থেকে কিন্তু 3টা এটিপি তৈরি করতে পারবে, সেটা আমরা পরে সেই হিসাবটা দেখবো। এখন দেখা যায় সব জায়গায় 2 লেখা, কারণটা হলো এখন হিসাব সব ডাবল, কারণ আমরা তো 2টে গ্লিসারিন 3 ফসফেট পেয়েছি, যে কারণে আমি এবার আমাদের এখানে দেখা যাচ্ছে সব জায়গায় 2 লেখা আছে আর কি। আলটিমেটলি কারণ 2টাই তো হবে, গ্লিসারিনের 3 ফসফেট তো এখানে একটা দিয়ে দেখানো হচ্ছে, কিন্তু আসলে বাইনারি তো এখানে 2টা 2 মলিকুলস, কারণ আমরা আগে স্লাইডে দেখলাম। তো যে কারণে এই গ্লিসারিনের 3 ফসফেট থেকে আমরা পেলাম 1,3 ফসফোগ্লিসারেট, সেখান থেকে 3 ফসফোগ্লিসারেট, এবং ফাইনালি 2 ফসফোগ্লিসারেট, এবং এখান থেকে ফসফেনল পাইরুভেট, এবং ফাইনালি গিয়ে পাইরুভেট। সেখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে 2টা এটিপি পাচ্ছি, এখানে 2টা, মানে পাচ্ছি একটা, কিন্তু আলটিমেটলি 2 মলিকুলস থেকে 2টা, এখানে 2টা, 4টা এটিপি পাইলাম, এবং এখানে দেখা যাচ্ছে 2টা NADH আমরা পাচ্ছি। তাহলে আমরা আগের স্লাইডে দেখছিলাম কয়টা এটিপি খরচ করছিলাম? 2টা এটিপি, আর এখন এটিপি কয়টা দেখা যাচ্ছে? এখানে 2টা ধাপে এটিপি তৈরি হয়েছে, কিন্তু আমরা ডাবল হিসাব দেখাচ্ছি, কারণ আমাদের তো পাইরুভেট মানে ফসফেনল গ্লিসারিনের 3 ফসফেট 2 মলিকুলস, যে কারণে এখানে 4টা, তাহলে নেট এটিপি কিন্তু 2টা, কারণ 2টা খরচ হয়েছে কিন্তু অলরেডি আগে, তাহলে আমি নেট কিন্তু 2টা এটিপি পাচ্ছি, এবং আমি 2টা NADH পাচ্ছি। এখন এইটাই হলো আমাদের, জাস্ট এই জিনিসটা আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে যে আমি গ্লাইকোলাইসিসে কি পেলাম, what are the outputs or inputs? আমার ইনপুট টু গ্লুকোজ, 1 molecules of glucose produces 2 molecules of pyruvate, 2 ATP and 2 NADH through glycolysis। মানে এইটুকু আমাদের, মানে অনেক সময় আমরা ক্লাস টেস্ট বা ফাইনাল পরীক্ষা আমরা জাস্ট সামারি যদি আমরা করি আর কি, এই সামারি এবং যদি তুমি জাস্ট ওই নামগুলো জানো আর কি, যদি ডিটেলসও বলে দেয় আমাদের, আমরা আগেই বলছি যে মলিকুলার স্ট্রাকচার কিন্তু আমাদের পড়ার উদ্দেশ্য নয়, ঠিক আছে? এটা খালি তোমাদের মানে যদি কেউ দিয়েও থাকো তাহলে নাম্বার যে তুমি বেশি পাবা এরকম কিন্তু সুযোগ নাই এখানে, কারণ আমার যেটা দরকার নাই আমি সেটা শিখবো না, ওকে? যে কারণে আমরা বলছি গ্লুকোজ গ্লাইকোলাইসিসের মাধ্যমে 2টা পাইরুভেট তৈরি করবে, এবং সেই 2টা পাইরুভেট তৈরি করতে গিয়ে আমরা দেখলাম যে নেট 2 molecules of ATP এবং 2 molecules of NADH তৈরি হচ্ছে সেখানে। ওকে, ক্লিয়ার? আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আমরা দেখব ফার্মেন্টেশন। এই ফার্মেন্টেশন এখন আমরা যদি বলি যে ফার্মেন্টেশনটা কি আসলে, যে এখন এর পরবর্তী ধাপে যেটা হবে গ্লাইকোলাইসিসের পরে, যে এই যে 2টা পাইরুভেট, এই 2টা পাইরুভেটের যে কি ফেইট হবে, কি কনসিকুয়েন্সেস হবে, ইট ডিপেন্ডস অন দা অক্সিজেনের প্রেজেন্স আর অ্যাবসেন্স। এখন অক্সিজেন যদি না থাকে তখন যে ঘটনাটা ঘটবে এই পাইরুভেটের, সেটাকে আমরা বলি ফার্মেন্টেশন। এই যে ফার্মেন্টেশন মানে যখন অ্যানারোবিক কন্ডিশনে কিছু রাখা হয় তখন ফার্মেন্টেড হয়। ফার্মেন্টেড হয় কেন? কারণ আসলে এই পাইরুভেট তৈরি হওয়ার পরে তারপরে কিন্তু আর ফার্দার সে সামনে যেতে পারে না, কারণ অক্সিজেন নাই, যে কারণে তাকে ফার্মেন্টেশন করতে হয়। এবং সেইখানে কি ঘটনা ঘটে এটা আমরা দেখবো, যে ফার্মেন্টেশন অকার্স সাইটোসেল আন্ডার অ্যানারোবিক কন্ডিশন। এই ফার্মেন্টেশনটা সাইটোসেলই হবে, অ্যানারোবিক কন্ডিশন হবে, এখানে অক্সিজেন থাকবে না। এখানে কি হবে? ব্রেকডাউন অফ গ্লুকোজ ইন হুইচ অর্গানিক কম্পাউন্ডস আর দ্য ফাইনাল অ্যাকসেপ্টর। এখানে ফার্মেন্টেশন যদি আমরা বলি তাহলে ফার্মেন্টেশন কিন্তু ইনক্লুডস গ্লাইকোলাইসিস, অবশ্যই এর সঙ্গে থাকবে। তুমি ফার্মেন্টেশন বললে শুধুমাত্র যদি বলো যে পাইরুভেট দিয়ে শুরু করলাম তাহলে হবে না, মানে ফার্মেন্টেড হতে গেলে একটা খাবার যদি তুমি ফার্মেন্টেড করতে চাও, যে ফার্মেন্টেড ফিশ, তাহলে ফার্মেন্টেড ফিশটা কিভাবে হয়? ফিশের ভিতরে যে রেসপিরেশন হওয়ার কথা বা যেখানে যে ইটা হবে সেখানে কিন্তু আগে তো গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট তৈরি হলো, পাইরুভেটের পরবর্তীতে কিন্তু সেই ধাপগুলা হচ্ছে ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। তাহলে ফার্মেন্টেশন কিন্তু যদি আসে পরীক্ষায় যে ফার্মেন্টেশন যে ডিসক্রাইব করো আর কি, বা তার বর্ণনা যদি চাওয়া হয় সেখানে কিন্তু অবশ্যই আমাদের গ্লাইকোলাইসিসটা কিন্তু সেখানে চলে আসবে। আমরা যে ফার্স্ট স্লাইডে আমরা দেখাইছিলাম যে গ্লাইকোলাইসিস, তারপরে হলো যে পরবর্তী ধাপ। তো এখন আমরা দেখলাম যে ফার্মেন্টেশন কি হচ্ছে, এখানে অ্যানারোবিক কন্ডিশন অবশ্যই হবে, ব্রেকডাউন অফ গ্লুকোজ ইনটু 2 molecules অফ ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড, আমরা একটু পরে দেখবো। সেটাকে বলছে অর্গানিক কম্পাউন্ডস তৈরি হবে, ফাইনাল অ্যাকসেপ্টর হবে অর্গানিক কম্পাউন্ড, সেটা আমরা একটু পরে দেখবো। রিডাকশন অফ পাইরুভিক অ্যাসিড, এখানে পাইরুভিক অ্যাসিডের রিডাকশন হবে, এবং এখানে দেখা যাচ্ছে যে গেইনস ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন এখানে লাগবে, যেহেতু রিডাকশন হবে, এবং সেটা কিন্তু NADH থেকে নেবে। এই যে NADH
এখান থেকে কিন্তু সে হাইড্রোজেনটা নিয়ে নেবে আর কি। আলটিমেটলি দেখা যাবে যে এনএডিএসটাকে আমার হারাতে হবে। কারণ আমি যেটা পাইরুভেটে পেয়েছিলাম গ্লুকোজ মানে গ্লাইকোলাইসিসে, আমরা একটু পরে সেইটাও দেখবো যে টু টাইপস অফ ফার্মেন্টেশন আমরা দেখবো, একটা হলো অ্যালকোহলিক ফার্মেন্টেশন, এটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। এটা তোমরা অনেকেই জানো যে অ্যালকোহলিক ফার্মেন্টেশন এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, এখানে অ্যালকোহল তৈরি হবে এবং একটা ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। অ্যালকোহলিক ফার্মেন্টেশন আমরা দেখি যে কি হয় সেখানে, পাইরুভেট ফর্মস কার্বন ডাইঅক্সাইড এন্ড ইথানল, এখানে ইথানল তৈরি হবে। আমরা যে অ্যালকোহল তৈরি করে থ্রু ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল তৈরি করা হয়, মানে জাস্ট সেখানে অ্যানারোবিক কন্ডিশন তৈরি করা হয় এবং সেখান থেকে কিন্তু যে মাইক্রোবস, সেই মাইক্রোবস তারা কি করে সেই ওখান থেকে খাবার কার্বোহাইড্রেটটিকে নিয়ে ইথানল তৈরি করে, যেহেতু তারা অ্যানারোবিক রেসপিরেশন ঘটায়, সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং ইথানল তৈরি করে। এটা কোথায় ঘটে অ্যালকোহলিক ফার্মেন্টেশন? বিভিন্ন ধরনের প্লান্ট এবং ফানজাই, বা এটাও অবশ্যই প্লান্ট, অবশ্যই লোয়ার অর্গানিজম, লোয়ার প্লান্ট। এবং এটা আমরা দেখাচ্ছি কোথায় ব্যবহার করি অ্যালকোহলিক ফার্মেন্টেশন, ইউজড ইন বেকিং এন্ড টু প্রোডিউস অ্যালকোহলিক বিভারেজ। আমরা সবাই জানি যে এখানে বেকিং করার জন্য, এখানে অনেকেই বিশেষ করে তো আমাদের যে ছাত্রীরা আছেন, বিশেষ করে যারা কেক বানান বা রুটি বানান আর কি, তো সেক্ষেত্রে দেখা যায় তারা কি করে, বেকিং করার জন্য যেটা করা হয় যে ময়দার ভিতরে কি দেওয়া হয়, ইস্ট দেওয়া হয়, তাই না? নাকি ইস্ট দিয়ে রাখা হয়, তারপর দেখা যায় সেটা ফুলে ওঠে, তাই না? এরপরে সেটা বেকিং করা হয় আর কি। এই যে ফুলে ওঠে, কেন ফুলে ওঠে? এটা কিন্তু ডিউ টু দ্য অ্যালকোহলিক ফার্মেন্টেশন। কারণ আমি যখন এটা রেখে দিলাম একটু হালকা, একটু মানে টেম্পারেচার যেন বেশি থাকে, একেবারে ঠান্ডা হলে হবে না, তাই না? অনেক সময় চুলার পাশে আমরা রাখি কেন, যে মাইক্রোবস যে যেটা আমি ওখানে দিলাম, মানে ইস্ট যেটা আর কি, যে ইস্টটা আমি ওখানে দিলাম সেটা তো আসলে লিভিং, তাই না? ইস্ট ও কি করে, তখন রেসপিরেশন করে, কারণ তার অ্যাক্টিভিটি বেড়ে যায় টেম্পারেচার যখন একটু বেশি থাকে আর কি, তার ফেভারেবল কন্ডিশন হয়। রেসপিরেশন বেড়ে যাওয়া মানে কি, তার অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া, তার শ্বসন বেড়ে যাওয়া আর কি। এখন শ্বসন সে কি ধরনের শ্বসন করে? অ্যানারোবিক রেসপিরেশন সে করে, অ্যারোবিক না। এখন কি করবে, সেখানে যে কার্বোহাইড্রেট যে গ্লুকোজ আছে সেটা ভাঙবে, ভেঙে পাইরুভেট তৈরি করলো, পাইরুভেটের পরে কিন্তু অ্যালকোহলিক মানে সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহলের কথা যেটা বলছিলাম, কার্বন ডাইঅক্সাইড যখন তৈরি করবে তখন তো সেখানে গ্যাস তৈরি হবে এবং ফুলে যাবে আর কি, মানে আসলে এটা হলো এখানে, তাহলে ওখানে কিন্তু কিছু অ্যালকোহল তৈরি হচ্ছে আর কি। আর হলো প্রোডিউস অ্যালকোহলিক বিভারেজ, যেটা আর কি আমাদের যে আমরা যত অ্যালকোহল আমরা দেখি, অ্যালকোহল তৈরি হয় কিন্তু এই অ্যালকোহলিক ফার্মেন্টেশনের মাধ্যমে। সেখানে বিভিন্ন ধরনের রেসপিরেবল সাবস্টেন্স দেওয়া হচ্ছে, কোথাও ফ্রুট দেওয়া হয়, কোথাও রাইস দেওয়া হয়, কোথাও হুইট দেওয়া হয়, এটা বিভিন্ন সোর্স থেকে অ্যালকোহল তৈরি করা হয়। কিন্তু সেখানে যারা করে, যে রেসপিরেশন যে অর্গানিজম গুলো এইগুলো করে আর কি, তাদের কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনের মাধ্যমে এটা হয়ে থাকে। এন্ড প্রোডাক্টটা কি আমরা দেখছি যে 2 এটিপি, এখানে 2টা এটিপি আমরা যেটা দেখছিলাম, 2টা এটিপি কোথায় তৈরি হয়েছিল? 2টা এটিপি তো গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছিল। এই ফার্দার কিন্তু আর কোনো এনার্জি তৈরি হচ্ছে না এখানে। গ্লাইকোলাইসিসের যে প্রোডাক্ট ছিল, আমরা যদি বলি যে আউটপুট যেটা ছিল ইন টার্মস অফ এনার্জি, কি বলেছিলাম? 2টা এটিপি এবং 2টা এনএডিএইচ আমরা বলছিলাম। এখন 2টা এনএডিএইচ কিন্তু সে খরচ করে ফেলছে ডিউ টু দা রিডাকশন অফ পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট, সেটাকে বা রিডিউস করতে গিয়ে ওই এনএডিএইচটাকে সে লস করে আর কি। ফাইনালি আলটিমেটলি নেট হিসাবে কিন্তু মাত্র 2টা এটিপি থাকে। আমরা কিন্তু বলছিলাম যে অ্যানারোবিক রেসপিরেশনের মাত্র 2টা এটিপি তৈরি হয়, এখন আমরা এসে দেখলাম যে হ্যাঁ 2টাই এটিপি হচ্ছে আর কি, ঠিক আছে? এবং 2টা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এখানে 2 মলিকুলস, এবং 2 molecules ইথানল তৈরি হচ্ছে from the 1 molecules of glucose। যদি 1 molecule of glucose অ্যালকোহলিক ফার্মেন্টেশনের মাধ্যমে ভাঙে আর কি, আমরা যদি বলি, তো সেখানে দেখা যাবে যে আমরা 2টা কার্বন ডাইঅক্সাইড পাবো, 2টা ইথানল পাবো। আমরা জানি যে ইথানল যেটা আর কি, ইথানল হলো 2 কার্বন কম্পাউন্ড, সেই 2 কার্বন কম্পাউন্ড এখানে দেখা যাচ্ছে যে 2 2 4 এবং কার্বন আছে 2টা, তাহলে 6, মানে একটা গ্লুকোজ থেকে 6টা কার্বন থাকে, সেখান থেকে আমরা 6টা কার্বন কিন্তু এখানে পাচ্ছি, এবং এখানে 2টা এটিপি তৈরি হচ্ছে। এটা জাস্ট যদি আমরা ওই যে আগেই বলছিলাম স্ট্রাকচার আমাদের দরকার নেই, তো আমি জাস্ট দেখানোর জন্য পাইরুভিক অ্যাসিডে দেখো কয়টা কার্বন, 1টা 2টা 3টা কার্বন, 3 কার্বন কম্পাউন্ড পাইরুভিক অ্যাসিড। এখন সেই পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন তৈরি করতে গেলে একটা কার্বন তো তাকে ছাড়তে হবে। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন, তাকে অবশ্যই একটা ছেড়ে দিতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হিসাবে, তাহলে 2 কার্বন হয়ে যাচ্ছে। এই যে কার্বন 2টা দেখা, অ্যাসিটাইলডিহাইড 2 কার্বন কম্পাউন্ড। অ্যাসিটাইলডিহাইড থেকে আমরা আগেই বলছিলাম যে রিডিউসড হবে, মানে হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে হাইড্রোজেন কোথায়? এনএডিএইচ, যেটা এই যে দেখা যাচ্ছে এখানে এনএডিএইচ, এনএডিএইচ থেকে এই হাইড্রোজেনটাকে সে নিয়ে নিচ্ছে আর কি। তো এখন এইভাবেই সে রিডিউস হয়ে যাচ্ছে, আর এনএডিএইচ সেটা অক্সিডাইজড হয়ে অক্সিডাইজড ফর্ম হচ্ছে এনএডি। এখন এই অ্যাসিটাইলডিহাইড যখন এই যে হাইড্রোজেনটা আসতেছে,
তখন কিন্তু এই যে অ্যালকোহল তৈরি, ইথাইল অ্যালকোহল হয়ে যাচ্ছে। ইথাইল অ্যালকোহল, এখানে কিন্তু কোনো কার্বনের কিন্তু কোনো লস হচ্ছে না, মানে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে আর কি, মানে কার্বন কিন্তু আমার কার্বন ডাইঅক্সাইড হিসেবে চলে যাচ্ছে, আর একটা হলো এখানে আমি দেখতেছি যে 2 কার্বন, এখন ইথাইল অ্যালকোহল, তাহলে আমরা দেখলাম যে ইথাইল অ্যালকোহলে কার্বন কয়টা, একটা দুইটা কার্বন, আর একটা কার্বন চলে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড হিসাবে। এখন যেহেতু আমরা বলছিলাম যে পাইরুভিক অ্যাসিড হবে 2টা, যে কারণে আমরা একটু আগেই বলছিলাম গ্লুকোজ থেকে 2টা পাইরুভেট, 2টা এটিপি এবং 2টা এনএডিএস তৈরি হয়। এখন এই এনএডিএসটা সেখানে খরচ করে ফেললো, যদি এনএডিএসটা এখানে খরচ করে ফেলে, তখন আমরা দেখবো যে শুধু 2টা এটিপি তৈরি হবে নেট এই ফার্মেন্টেশনের মাধ্যমে। তো এখানে অ্যালকোহল পাওয়া যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে। নেক্সট হলো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনটা কি, এখানে পাইরুভেট কনভার্টেড টু ল্যাকটেট। ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে যেটা হয়েছিল যে পাইরুভেট কনভার্টেড টু ইথাইল অ্যালকোহল এন্ড কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছিল এবং অ্যালকোহল তৈরি হচ্ছিল। সেই কার্বন ডাইঅক্সাইড হওয়ার কারণেই দেখা যাচ্ছে যে ওই যে আমরা যে বেকিং যে করা হয় সেই কার্বনটা ফুলে যাচ্ছে আর কি, কারণ গ্যাস যেত। এটা কিন্তু অ্যানিমালে ঘটে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, আগেরটা আমরা বলছিলাম যেটা প্লান্টের ভিতরে ঘটছে। এবং এটা কি হচ্ছে, ইউজ টু প্রোডিউস দ্য ফুড প্রোডাক্টস, এখানে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিশেষ করে যে ডেইরি প্রোডাক্ট গুলো আমরা তৈরি করি, যেমন দই, ডেইরি প্রোডাক্ট যে তৈরি হচ্ছে, ইয়োগার্ট, তারপর চিজ, যেগুলো তৈরি হচ্ছে আর কি, সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনটাকে ইউজ করা হয়। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্ট যখন অবশ্যই যাদের এই অ্যানারোবিক রেসপিরেশন হবে, এরকম কিছু অর্গানিজম সেখানে লাগে, দই তো এমনি হবে না, দইয়ের তো বীজ লাগে, দই ছাড়া হয় না, কারণ সেখানে যে বেসিলাস যে ব্যাকটেরিয়া ওখানে করে এই কাজটা করে আর কি, সেই ব্যাকটেরিয়া তো কালচারে দিতে হবে। তো সেই জন্য কিন্তু এর এখানে যে ফার্মেন্টেশন হচ্ছে, এটা অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে। এরপরে এরা যে ক্যান অকার ইন হিউম্যান মাসেল সেলস, এটা কিন্তু মাসেলের সেলের কিন্তু যে আমাদের অনেক সময় দেখা যায় যে সোর মাসেল, মানে যেটা আগে আমরা বলি যে ব্যথা আর কি, আমরা যদি একটু হাঁটাহাঁটি করি বেশি আর কি, বা বেশি খেলাধুলা করি, তখন দেখা যাচ্ছে যে আমাদের মাসেলে ব্যথা হয়। বা অনেক সময় আমরা যারা নতুন, অনেক সময় দেখা যায় একটু ব্যায়াম করতে চাই, একদিন দৌড় দেই আর কি, বা বেশি করি আর কি, তারপর 3 দিনে আর ওই ব্যথাও সারে না, আর হাঁটাও হয় না, শেষ, মানে এক্সারসাইজ একবার শুরু করার পরেই শেষ। এর কারণটা কি, এই যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। এটা কেন হয় আমরা একটু পরে বলবো। এখানে এন্ড প্রোডাক্ট যেটা হচ্ছে 2টা এটিপি, আগের মতোই 2টা এটিপি হচ্ছে এবং 2টা ল্যাকটিক অ্যাসিড হচ্ছে, আর কিছু হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি 2টা ল্যাকটিক অ্যাসিড হয়, তাহলে কার্বন তো মনে হয় যে এখানে 3টাই থাকার কথা ল্যাকটিক অ্যাসিড, কারণ আমার যেহেতু 6টা থেকে 6 কার্বন থেকে যদি 1 মলিকুল থেকে 2 মলিকুল ল্যাকটিক অ্যাসিড হয়, তাহলে এই ল্যাকটিক অ্যাসিডের কার্বন সংখ্যা 3 হওয়ার কথা। কি হচ্ছে যে পাইরুভিক অ্যাসিড, এখানে 3টা কার্বন ছিল, পাইরুভিক অ্যাসিডে 3টা কার্বন ছিল, সেই 3টা কার্বন থেকে দেখা যাচ্ছে যে ল্যাকটিক অ্যাসিড 3টা কার্বন 3টাই আছে, শুধুমাত্র এখানে হাইড্রোজেন এডিশন হচ্ছে আর কি, যে হাইড্রোজেনটা কামস ফ্রম দা এনএডিএইচ, যে এনএডিএইচটা আমরা গ্লাইকোলাইসিসে পেয়েছিলাম, সেই এনএডিএইচটা থেকেই কিন্তু নিয়ে যাচ্ছে। আলটিমেটলি আমাকে এনএডিএইচ থেকে যে আমি 3টা এটিপি পেতাম, কিন্তু সেই এনএডিএইচটাকে আমাকে লস করতে হচ্ছে। এখানেও দেখা যাচ্ছে যে এনএডিএইচটা চলে যাবে, আলটিমেটলি আমরা যেটা পাবো যে 1 মলিকুল গ্লুকোজ থেকে আমরা 2 মলিকুল ল্যাকটিক অ্যাসিড পাবো এবং 2টা এটিপি এখানে পাওয়া যাবে। আমরা যেটা বলতেছিলাম যে এখানে যে মাসেল যেটা হয়, আমাদের ব্যথা হয়, কারণটা হলো কি, আমরা যখন দৌড় দেই বা যখন আমরা হাঁটাহাঁটি করি, তখন তো অবশ্যই আমাদের রেসপিরেশন বেড়ে যাবে, কারণ অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া আমাদের রেসপিরেশন বেড়ে যাওয়া, রেসপিরেশন বেড়ে যাওয়ার জন্য তার যে পরিমাণ দরকার, অক্সিজেন সাপ্লাই দরকার আর কি, সেই অক্সিজেন সাপ্লাইটা ওইভাবে পাচ্ছে না, কারণ আমার তো অক্সিজেন তো যাচ্ছে কোত্থেকে, লাং থেকে যাচ্ছে আর কি, তাই না? আমি যতই চেষ্টা করি বেশি শ্বাস নিচ্ছি আর কি, তারপর পারতেছে না আর কি, তখন কি করবে, অক্সিজেন না পেয়ে কিন্তু তাকে তো শক্তি তৈরি করতে হবে, কারণ দৌড় দিয়ে ফেলছি আর কি, এখন তো কিছু করার নাই, কারণ শক্তি তো তাকে লাগবেই, যে কারণে তখন কিন্তু অ্যানারোবিক, মানে অক্সিজেনের অ্যাবসেন্সেও কিন্তু সে এনার্জি তৈরি করে ফেলে, অল্প হলেও তো পারে, একটা গ্লুকোজ ভেঙে সঙ্গে 2টা এটিপি হচ্ছে, তো যেখানে ওই কাজটাই কিন্তু বলিতে হয়। তখন এই যে ল্যাকটিক অ্যাসিড যে ফর্মেশনটা হচ্ছে 2 মলিকুলস অফ এটিপির সাথে যে ল্যাকটিক অ্যাসিডটা আমরা দেখি, এই ল্যাকটিক অ্যাসিডটা হলে যদি থাকে ওখানে জমা হয়, ওইটা ব্যথা করে আর কি, যেমন অনেক সময় ওই যে পোকায় কামড় দিলে বা ওই এরকম অ্যাসিড ফর্ম করে, ব্যথা করে আর কি। তো এখানে কিন্তু ওরকম, মানে আমাদের যে বডিতে ল্যাকটিক অ্যাসিড যদি জমা হয়, তাহলে সেখানে ব্যথা করে আর কি, ওই জন্যই কিন্তু ব্যথাটা হয়, মাসেল পেইনটা হয় আর কি, এই জন্য। এখন আমাদের বডিতেও কিন্তু অ্যানারোবিক রেসপিরেশন হতে পারে আর কি, অনেক সময় কুইজ বা এরকম থাকতে পারে যে আমাদের বইতে অ্যানারোবিক রেসপিরেশন হয় কিনা, যে না আমাদের বডি কেন হবে, আমরা তো সবসময় অ্যারোবিক রেসপিরেশনই করি, কিন্তু আসলে এই ঘটনা প্রবাহে কিন্তু অনেক সময় আমাদের অ্যানারোবিক রেসপিরেশন হয়ে থাকে।
ঠিক আছে? অনেক সময় দেখা যায় যাদের অ্যাজমার প্রবলেম থাকে তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠলে সারা শরীর ব্যথা থাকে আর কি। কারণ দেখা যাচ্ছে যে রাতের বেলা তার হয়তোবা লাং হয়তো ফাংশনিং ছিল না, মানে ওইরকম আর কি। যে পরিমাণ এনার্জি দরকার ছিল সে পরিমাণে এনার্জি মানে অক্সিজেন সে পায় নাই আর কি। আলটিমেটলি কিছু এনারোবিক রেসপিরেশন ওখানে হয়ে যাচ্ছে আর কি। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে ইলেকট্রিক ফর্ম করছে সেলের ভিতরে, তার শরীর ব্যথা করতেছে আর কি। এরকম বিভিন্ন আছে, এগুলো ডাক্তাররা ভালো বলতে পারবে। এনিওয়ে, আমাদের কথা হলো আমরা যেটা দেখলাম যে আমরা অ্যানারোবিক রেসপিরেশন দেখলাম, যেটাকে আমরা ফার্মেন্টেশন বললাম। সেই ফার্মেন্ট 2 ধরনের দেখলাম। আমরা বলছি অ্যালকোহলিক ফার্মেন্টেশন, আর একটাকে বলছি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। এই দুইটা যদি আমি কম্পেয়ার করি, জাস্ট যে কথাগুলো বললাম যে অ্যালকোহলিক ফার্মেন্টেশন এটা প্লান্টে ঘটে, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন এটা আমরা দেখলাম এনিমেলের ভিতরে হচ্ছে। তারপর অকার্স ইন দ্য সাইটোপ্লাজম, এই দুটো অবশ্যই সাইটোপ্লাজম হবে। তবে অ্যালকোহলিক ফার্মেন্টেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 2 molecules অফ এটিপি অ্যালকোহল তৈরি হচ্ছে, 2 molecules অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এবং এখানে দুইটা কিন্তু NAD প্লাস মানে যেটা অক্সিডাইজড ফর্ম আর কি, NADH থেকে NAD প্লাস মানে হাইড্রোজেন আর নাই, চলে গেছে আর কি। এরকম আমরা দুইটা পাই। এবং ফাইনালতে এখানে আর যেটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ল্যাকটিক অ্যাসিড হচ্ছে, এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে না, এবং এখানে দুইটা NAD প্লাস হচ্ছে। এখন আমরা মেক্স নো এটিপি অনলি মেড ইন গ্লাইকোজ। যদি আমরা শুধু অ্যালকোহলিক ফার্মেন্টেশন যেটা আমরা দেখলাম, যদি আমরা পাইরুভেট থেকে শুরু করি, সেখানে কিন্তু কোনো ধরনের এটিপি নতুন করে তৈরি হচ্ছে না, অনলি মেড ইন দ্য গ্লাইকোজ। আমরা যে এটিপিটা পাচ্ছি আর কি, দুটো এটিপি কথা বলছিলাম, সেটা শুধুমাত্র গ্লাইকোলাইসিসের এটিপিটাই এখানে থাকে। এবং এখানে দেখা যাচ্ছে যে কজ মাসেল যে ফ্যাটিক, মানে মাসেলের যে ব্যথা তৈরির জন্য ল্যাকটিক অ্যাসিড এটার জন্য দায়ী আর কি। জাস্ট আমরা আজকে যেটা বললাম আর কি, আমরা একটু রিভিউ করব। আমাদের জাস্ট আমরা নেক্সট ক্লাসে আমরা ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো আমরা ডিটেইলস আলাপ করব। আজকে আমরা দেখলাম যে গ্লাইকোলাইসিস এবং তার সাথে যে ফার্মেন্টেশন, যেটা মানে অ্যানারোবিক কন্ডিশনে যে পাইরুভেটের যে ফেড যেটা আর কি, সেটা আমরা দেখলাম, যেখানে অ্যালকোহলিক ফার্মেন্টেশন এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। যদি তোমাদের কারো কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস করতে পারো। আর তোমরা কি সবাই কি অ্যাটেন্ডেন্স শিটটা পেয়েছিলা? এমন কেউ আছে যেটা করতে পারো নাই? সবাই পেয়েছো না? আমি একটু চেক করে দেখি আর কি। আমি পাই নাই। তুমি পাও নাই? তুমি পরে অ্যাটেন্ড করছো? না স্যার, আমি ঢুকছিলাম একবার, আমাকে মানে বাইর করে দিয়েছিল তো নেট থেকে, তো তখন আর কি যে পরে হারাই গেছে লিংকটা। আবার নেট আবার কি হলো, তোমাকে বাইর করে দিল এরকম? স্যার পাইনি। পাও নাই না? আচ্ছা, আমি আবার দিচ্ছি আর কি। যদি কেউ না পেয়ে থাকো তারপর আমাকে বলবা।